অরু ধীর পায়ে এগোচ্ছে নিজের ক্লাসের উদ্দেশ্যে। ভার্সিটির প্রথম দিন। অর্থনীতি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী অরুণিকা ইফতি ওরফে অরু। যশোর জেলার মেয়ে সে। বাবা মাকে ছেড়ে এই প্রথম বাইরে আসা। অবশ্য বিগত 4 দিন অরুর মা ওর সাথেই ছিল। আজকে অরুর সাথে আসার কথা ছিল খাদিজা বেগমের, কিন্তু বাড়িতে হঠাৎ করে ঝামেলা হওয়ায় তার আজ ভোরে বাস ধরে যশোর যেতে হয়েছে। অরুর ক্যাম্পাসে এখনো কোনো বন্ধু বা বান্ধবী হয়নি। সে যে খুব চুপচাপ স্বভাবের মেয়ে তা মোটেও না। নিজের এলাকায় সবচেয়ে দুরন্ত ও চঞ্চল মেয়ে হিসেবে ওকে আখ্যায়িত করা হয়। অবশ্য তাতে ওর বিন্দুমাত্র যায় আসে না। কিন্তু এখানে কার সাথে দুরন্তপনা করবে সে, কাউকে তো সে চেনে না। এই ভেবে অন্যমনস্ক হয়ে হাঁটছিল অরু। হঠাৎই আচমকা কারোর সাথে ঠাস করে গুঁতো খাওয়া হুঁশ ফিরে। সামনে তাকিয়ে দেখে নিচে মেঝেতে একটা মেয়ে পড়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না বেকায়দা ব্যথা পেয়েছে। চোখ মুখ কুঁচকে মাজায় হাত দিয়ে অরুর দিকে তাকালো। অরু একটা ঢোক গিলে বলল, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। আমি অ্যাকচুয়ালি কী যে ভাবছিলাম আমি নিজেও জানি না। সরি টরি পরে বলো, আগে আমাকে তোলো। ভীষণ ব্যথা পেয়েছি। এমনিতেই মাঝে ব্যথা, তার উপর তোমার গুঁতো। বলেই আবারও ব্যথায় চেঁচিয়ে উঠল মেয়েটা। অরু আর সময় নষ্ট করলো না। হাত বাড়িয়ে মেয়েটাকে তুলল। মেয়েটা জামা কাপড়ে লেগে থাকা ধুলো ঝেড়ে ফেলে অরুর দিকে তাকিয়ে বলল, একটু এদিক ওদিক দেখে চলতে পারো তো। সরি। সংক্ষেপে শুধু দুঃখিত অনুভূতিটা প্রকাশ করে নিচে তাকালো অরু। ইটস ওকে, আর সরি বলতে হবে না। বাই দ্য ওয়ে, কোন ইয়ার? কৌতূহলী স্বরে প্রশ্ন করল মেয়েটা। ফার্স্ট ইয়ার। আমিও তো। কোন ডিপার্টমেন্ট? ইকোনমি। অরুর মুখে কথা শুনে প্রায় অবাক হয়ে হেসেই ফেলে মেয়েটা। এটাও সেম। আমিও ইকোনমি ডিপার্টমেন্টে। ফারিয়া ইসলাম আয়শা। আর তুমি? আয়েশার কথা শুনে অরুর মনেও একটা প্রশান্তি খেলে গেল। যাক, কাউকে তো পাওয়া গেছে। সে একগাল হেসেই বলল, আমি অরুণিমা ইফতি। চাইলে আমাকে অরু বলতে পারো। অরু। একবার বলে নামটা মুখস্থ করে নিল আয়েশা। তো এইদিকে কোথায় যাচ্ছ? প্রশ্ন করলো আয়েশা। ক্লাসে যাচ্ছি। এত তাড়াতাড়ি? প্রায় অবাক হয়ে বলল আয়েশা। ও একটু মলিন হাসি দিয়ে বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে কাউকে চিনি না তো, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ক্লাসে যেয়ে বসবো। অরুর কথায় মুখটা একটু কুঁচকে আয়েশা বলে, ইস, আমিও তো কাউকে চিনতাম না, তাই বলে কি আমি ক্লাসে গিয়ে একা একা বসে আছি? আর এখন তো তুমি আমাকে চেনো, তাহলে সমস্যা কি? চলো পুরো ক্যাম্পাসটা একটাবার চক্কর দিয়ে আসি। এখন? একটু উঁচু স্বরেই প্রশ্ন করলো অরু। হ্যাঁ, এখন। কিন্তু একটু পর যে ক্লাস শুরু হবে। আয়েশা একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখনো 1 ঘন্টা বাকি আছে। এই আধা ঘন্টায় আমরা পুরো ক্যাম্পাস না হোক এই বিল্ডিংয়ের এক চক্কর লাগিয়ে আসি। এই বলে অরুর হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসলো। এই বলে অরু হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসে আয়েশা। অরু আর বাধা দিল না। বান্ধবী যেহেতু পেয়েছে আর সময় যেহেতু আছে, ঘুরলে তো আর সমস্যা নেই। 10 মিনিট হয়েছে দুজন হাঁটছে। দুজন হাঁটতে হাঁটতে বিল্ডিং এর পেছনের গেটে চলে এসেছে। পেছন গেট বলে যে লোক কম তা মোটেও না। এপাশ দিয়েও একই মাত্রায় শিক্ষার্থী আসা যাওয়া করছে। কেউ গ্রুপে 3জন, আবার কেউ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। এসব দেখে অরুরা আর আয়েশার নিজেদের চরম পর্যায়ে সিঙ্গেল মনে হলো। সে অনুভূতি নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ল না দুজনে। কয়েকক্ষণেই দুজনের বন্ধুত্ব অনেক স্ট্রং হয়ে গেছে। তুমি থেকে তুইও হয়ে গেছে দুজন দুজনের কাছে। বিভিন্ন আলাপচাটায় হঠাৎ পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন আয়শাকে ডাকলো। সে ডাক কানে আসা মাত্রই আয়শা আর অরু পেছনে ফিরে তাকায়। তাদের সামনে লম্বাটে ফর্সা রঙের একজন দাঁড়িয়ে আছে। দেখে তো ওদের বয়সেরই মনে হচ্ছে। তাকে দেখে একগাল হাসি দিয়ে আয়শা এগিয়ে গেল, পেছনে অরুও। দুজন এসে দাঁড়ালো ছেলেটার সামনে। ছেলেটার মুখেও একগাল হাসি। সে একবার অরুকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নেয়। আয়শাকে উদ্দেশ্য করে ছেলেটি বলে, কিরে শয়তান, তোর না আমার সাথে আসার কথা ছিল? আমাকে না জানিয়ে একাই চলে এসেছিস? সরি রে, আসার তো কথা ছিল, কিন্তু কি করব বল। অফিসে কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল, তাই আগে ভাগে এসে সব কাগজপত্র জমা দিয়েছি। কিছু মাইন্ড করিস না রে। কাতর স্বরে বলল আয়শা। ছেলেটা হেসে বলল, ধুর, এর জন্য আমি রাগ করব? আমার রাগকে কি এতই সস্তা পেয়েছিস তুই? চোখের ইশারায় অরুকে দেখিয়ে প্রশ্ন করে ছেলেটা। আরে ও। অরু আয়শার কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছিল।
আয়েশা ওকে নিজের কাছে টেনে বলল। ও হচ্ছে আমার বান্ধবী অরুণিমা ইফতি অরু। আজকে ডিপার্টমেন্টে পরিচয় ধাক্কার মাধ্যমে। বলেই খিলখিল করে হেসে উঠল আয়েশা। হরু মৃদু হাসলো। ছেলেটা ভ্রুজোড়া কুঁচকে তাকালো ওদের দিকে, তারপর বলল, ও বিশাল ঘটনা, তোকে পরে বলবো, আগে পরিচয় হোক। এই বলে ওরুর দিকে ফিরে ছেলেটার উদ্দেশ্যে বলল। আর ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড সিয়াম হোসেন। অরু সিয়ামের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হাই। হ্যালো, তুমি আর মেয়ে পাওনি নিজের বন্ধু করার জন্য, এই পাগলকেই পেলে। আয়শাকে খোঁচা মেরে বলল সিয়াম। সিয়ামের কথায় বিরক্ত হয়ে ওর হাতে একটা ঘুষি মেরে মুখ বাঁকিয়ে বলল, তুই ওর কথায় বিন্দুমাত্র পাত্তা দিবি না, দুনিয়ার সব আলতু ফালতু কথা বলতে পারে ও। হ্যাঁ, এখন তো আমি আলতু ফালতু কথা বলি, তুই তো শুধু শুনে যাস, তাই তো? ঝগড়া করার ভঙ্গিতে আয়শার দিকে এক পা এগিয়ে এসে বলল সিয়াম। আয়শাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও এক পা এগিয়ে এসে পায়ের আঙ্গুলে ভর দিয়ে কিঞ্চিত লম্বা হয়ে বলল। শুনি না তো কি করে, সারাক্ষণ শুধু বকবক। আয়শা আর সিয়ামের এক প্রস্থ ঝগড়া বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে দেখে ওরু তাড়াতাড়ি আয়শাকে সিয়ামের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু বৃথা গেল সেই প্রচেষ্টা। দুজনের ঝগড়ার মাঝে সময়ও তরতর করে চলে যাচ্ছে, সেটাও খুব ভালো করে বুঝতে পারলো ওরু। সে একবার নিজের ফোনের দিকে তাকালো। ক্লাস শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। এখান থেকে যেতে যেতেই 10 মিনিট লাগবে। দৌড়ে গেলে স্যারের আগে পৌঁছানো সম্ভব, কিন্তু এদের ঝগড়া। ওরু আগে পিছিয়ে কিছু না ভেবে জোরে এক চিৎকার দিয়ে উঠে। দুজনেই একেবারে থমকে গেল। আশেপাশে সবাই ওদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কি সব বলা বলি করছে। ওরু ওসবে পাত্তা না দিয়ে আয়শার হাত টেনে দৌড়াতে শুরু করে। সিয়ামও পেছনে দৌড় দেয়। আয়শা দৌড়াতে দৌড়াতেই বলল, কি হলো, এভাবে দৌড়াচ্ছিস কেন? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলেই তো পারিস। এক প্রকার বিরক্তি কণ্ঠে পেছনে না ফিরেই বলল অরু। প্রথম দিনই লেট হওয়ার মতো কষ্ট আর কোথাও নেই। আয়শা সিয়াম দুজনই ওই অবস্থায় নিজের ঘড়ির দিকে একবার চায়। চাওয়া মাত্রই চোখ কপালে। সময় কোন ফাঁক দিয়ে কেটে পড়েছে তা বিন্দুমাত্র খেয়াল করেনি ওরা। সময় দেখার পর ওদের পায়ের গতিও বেড়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে বারান্দা ভর্তি মানুষ। এদের সরিয়ে কিভাবে দৌড়ে ক্লাসরুমে যাবে বুঝতে পারছে না। কোনো রকম দৌড়ে এসে পৌঁছেছে তিনজনে। রুমের দরজা। ব্যাপারটা দেখে আঁতকে উঠল ওরু। তার মানে স্যার ভেতরে? কি করবে তারা? প্রথম ক্লাসে অনুপস্থিত হবে? ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতেও পারছে না। সিয়াম নিজের ঘড়ির দিকে তাকালো। মাত্র 6 মিনিট লেট হয়েছে। এজন্য ভয় পাওয়ার তো কোনো দরকার নেই। সিয়াম দুজনকে পাশে সরিয়ে দরজা নক করে। দরজা হালকা খুলে সামনে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলে, স্যার আসবো? সামনে টেবিলের উপর ল্যাপটপের দিকে ঝুঁকে থাকা ব্যক্তিটি ওর দিকে তাকালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত ভাঁজ করে বলল, কাম ইন। শান্ত কণ্ঠ, কিন্তু এই শান্ত কণ্ঠ ভয় ঢুকিয়ে দিয়েছে অরুর মনে। কথাটা কানে আসতেই হিমশীতল শিহরণ বয়ে গেল ওর শরীরে। সিয়াম তৎপরতায় হুঁশ ফিরে পেল অরু। মাথা নিচু করে কোনো রকম ভেতরে ঢুকে কোনো এক সিটে বসতে যাবে, তখনই পেছন থেকে সে শান্ত স্থির কণ্ঠে ভেসে আসলো বজ্রের মতো। আদেশ করে বলল। দাঁড়াও। তিনজনই আস্তে আস্তে সামনে ফিরে আগের মতো মাথা নিচু করে দাঁড়ালো। তারপর আয়শা কাঁপা কাঁপা গলায় বলল। জি স্যার। স্যার। আয়শা আর সিয়াম প্রায় একসাথেই বলে ওঠে। যে কোনো একজন। শান্ত গলাটা আরো ভারী হয়ে বলে, সামনের ব্যক্তি তুমি বলো। ওরু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আয়শা পাশ থেকে হাত দিয়ে হালকাভাবে ধাক্কা দিয়ে বলে, স্যার তোকে বলছে। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই মাথা উঁচু করে সামনের দিকে তাকালো ওরু। কিছুক্ষণের জন্য সে থমকে দাঁড়িয়ে গেল। ওরু চোখের দৃষ্টি একদম সামনে থাকা হলুদ রাঙা ফর্সা চেহারার দুটো বাদামি চোখের দৃষ্টিতে আবদ্ধ হলো। ওরু শরীর দিয়ে পুনরায় হিমশীতল শিহরণ বয়ে গেল। এই কিছুক্ষণের মধ্যেই তার পুরো জগৎটাই যেন থমকে গেছে ওই ব্যক্তির চোখে। নিজেকে সংযত করে সোজা হয়ে দাঁড়ালো ওরু। কি বলবে স্যারের প্রশ্নের উত্তরে বুঝে উঠতে পারছে না সে। ঝগড়া দেখতে যে দেরি হয়ে গেছে বললে তো যা সম্মান আছে তাও থাকবে না। ওরু কিছু ভেবে কাঁপা স্বরে বলে, স্যার অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম তখন ক্লাস শুরু হয়নি, আধা ঘন্টা বাকি ছিল, তাই একটু আশেপাশে গিয়েছিলাম, তাতেই লেট হয়ে গেছে। কোনো রকম বলেই হাফ ছাড়লো ওরু। সঙ্গে আয়েশা আর সিয়ামু।
ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের দিকে তাকাচ্ছে। ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে এমন কৈফিয়ত দিতে হবে তা ওরও জীবনেও ভাবেনি। তার থেকে বড় কথা, সামনের ব্যক্তি তাকে নিয়ে কি ভাবছে। ওরও এক পলক সামনে থাকা কালো শার্ট পরিহিতা ব্যক্তির দিকে চেয়ে মাথা নিচু করে নেয়। তোমাদের দেওয়া কারণে যুক্তি দিয়ে অনেকভাবে প্রতিবাদ করা যায়, কিন্তু সেটা আমি করব না। প্রথম দিন সবার সমস্যা হতেই পারে, কিন্তু এই সেম মিস্টেক যেন আর দ্বিতীয়বার না হয়। ধারালো কণ্ঠে বলল সামনের ব্যক্তি। তিনজনে একসঙ্গে মাথা নাড়িয়ে সায় দেয় যে এই ভুল আর হবে না। তিনি আরো বলেন, শুধু তোমাদের নয়, এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, এরকম ভুল যেন না হয়। স্যার বসবো? হঠাৎ আয়শা মুখ ফসকে প্রশ্নটা করে বলে। প্রশ্নটা করে বুঝতে পারলো ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। অরু আর সিয়াম দুজনেই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আয়শার উপর। আয়শা কাঁচুমাচু করে দাঁড়ায়। ব্যক্তিটি সব দেখে মুচকি হেসে বলে, অবশ্যই বসবে। বলে নিজের আগের অবস্থানে ফিরে গেল তিনি। থ্যাংক ইউ স্যার। স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাড়াতাড়ি একটা বেঞ্চে বসে তিনজন। আয়শার মাজা ভীষণ ব্যথা করছে। সে মাজায় হাত দিয়ে মুখ কুঁচকে সামনের হাই বেঞ্চে হাত রাখলো। রুসিয়াম ব্যাপারটা লক্ষ্য করলো না। ওকে স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ। আজ যেহেতু ফার্স্ট ইয়ার, অর্থাৎ তোমাদের প্রথম দিন এবং প্রথম ক্লাস, তাই আজ বেশি কিছু হবে না। এই ক্লাসে হবে শুধু পরিচয়, এবং এর পরের ক্লাসে হবে তোমাদের ওরিয়েন্টেশন, যা তোমাদের সিনিয়ররা করবে। আই হোপ তোমরা সবাই এক্সাইটেড। পুরো ক্লাসের উদ্দেশ্য করে বলল ব্যক্তিটি। ইয়েস স্যার। পুরো ক্লাস একসঙ্গে উৎসাহিত কণ্ঠে বলল। ওরও ভীষণ ভালো লাগছে। ভার্সিটি লাইফ যে এত সুন্দর হবে সেটা কল্পনার বাইরে ছিল। কিন্তু এত সবের মধ্যেও তার দৃষ্টি একজনের উপরই আবদ্ধ। এত সুন্দর একজন ব্যক্তি কিভাবে হতে পারে? মনে প্রশ্ন খেলতে শুরু করে অরুর। সে নিজের মনের প্রশ্নের ঝুড়িতে সাইডে রেখে আবারও সামনের ব্যক্তির কথায় মনোযোগী হলো। পরিচয় পর্বের শুরুটা তাহলে আমি করি। আমি আব্রাহাম চৌধুরী রুদ্র। ইকোনমি থেকে গ্র্যাজুয়েশন, দেন বিসিএস, অ্যান্ড নাও শিক্ষকতায় আছি। আব্রাহাম চৌধুরী রুদ্র। নিজের অজান্তে বলে বসলো অরু। তারপর নিজের উপরই হেসে ফেলে। আবরার চৌধুরী রুদ্রের ক্লাসের পর আরও একটা ক্লাস ছিল যেখানে ডিপার্টমেন্টের সিনিয়ররা এসে আব্রাহাম চৌধুরীর রুদ্রের ক্লাসের পর আরও একটা ক্লাস ছিল যেখানে ডিপার্টমেন্টের সিনিয়ররা এসে অরিয়েন্টেশনের পর্ব কমপ্লিট করেছে। অরিয়েন্টেশনের দারুণ তারা 2টো করে লাল গোলাপ পেয়েছে, আর পেয়েছে ছোট্ট ছোট্ট কিউট চকলেট, যা দেখে আয়শার ব্যথা গায়েব হয়ে গেছে। অরুর ক্লাসে আরও কয়েকজনের সাথে পরিচিত হয়েছে, সবাই খুব ফ্রেন্ডলি। অরু, আয়শা আর সিয়াম তিনজন যাচ্ছে ক্যান্টিনের উদ্দেশ্যে। সবার বেশ খিদে পেয়েছে, সেই সকালে অল্প কিছু খেয়ে বেরিয়েছে, খিদে তো লাগবেই। ক্যান্টিনে বেশ ভিড়, তারই মাঝে অরুর কোনো রকমে একটা টেবিলে যেয়ে বসেছে। সিয়াম গিয়েছে অর্ডার করতে। অরুকে পাশ থেকে খোঁচা দিয়ে আয়শা বলে, রুদ্র স্যার কি হ্যান্ডসাম না রে, দেখলে মনে হয় শুধু দেখতেই থাকে। উফ, কি পার্সোনালিটি, কি অ্যাটিটিউড, আর কণ্ঠ জাস্ট জোশ। কথাগুলো বলে চেয়ারে হেলে পড়ে আয়শা। মনে হলো কোনো ঘুমের জগতে প্রবেশ করছে। ওর মুখ টিপে হাসলো। তার মানে এই অবস্থা শুধুমাত্র তার একার হয়নি, আয়শারও হয়েছে। ওর উৎসাহিত কণ্ঠে বলে, তা ঠিক বলেছিস, স্যারের পার্সোনালিটি আছে। তুমিও? হঠাৎ ওর কথার মধ্যে পেছন থেকে বিরক্তি কণ্ঠে সিয়াম বলে ওঠে, তুমিও এই সেম কথা বলছো অরু। আর পারা যাচ্ছে না, যেখানে যাচ্ছি সেখানেই রুদ্র স্যার, রুদ্র স্যার আর রুদ্র স্যার। কি আছে এই রুদ্র স্যারের মধ্যে যার জন্য মেয়েরা এত পাগল? কেন, আবার কি হয়েছে? সিয়ামের সামনে ঝুঁকে এসে আস্তে করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে আয়শা। কি হবে আর, অর্ডার দিতে গিয়েছি সেখানেও মেয়েরা রুদ্র স্যার কি হ্যান্ডসাম, ক্রাশ খেয়েছি, ব্লা ব্লা আর অনেক কিছু। মুখ বাঁকিয়ে বলল সিয়াম। ওর কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে দুজনই। ইস, কি জ্বলছে! সে জ্বলন্ত আগুনে আরো ঘি দিয়ে আসা আয়শা বলে, তা ভুল কোথায় বলেছে শুনি? সত্যি কথাই তো বলেছে। আজ প্রমাণ হলো সত্যি সবসময় তিতো লাগে। বলে আবারও হেসে উঠল আয়েশা, সাথে ওরও। সিয়াম বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে এবং বুঝেছে এদের সাথে তর্ক করে সে পারবে না। নিজেকে শান্ত করে এক পলক অরুর দিকে তাকালো। হরুর হাসি মাখা মুখটা দেখে সব বিরক্তি অনুভূতি দূর হয়ে গেছে। মনে শুধু বইছে প্রেমের অনুভূতি। এটাই কি তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট? কই, এতজন মেয়েদের সাথে রিলেশন করেছে, কখনো তো এই অনুভূতি কাজ করেনি তার মনে। তাহলে কি সে নিজের প্রিয়কে খুঁজে পেয়েছে? এসব ভাবছিল
হঠাৎই অরু হাসতে হাসতে ওর চোখের দিকে তাকায়। তখনই সিয়াম স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলিয়ে নিলেও সঙ্গে সঙ্গে। দরজার সামনের বোর্ডে লেখা প্রফেসর আব্রাহাম চৌধুরী রুদ্র। ভেতরে চেয়ারে বসে মাথা হেলিয়ে ছাদের পানে চেয়ে আছে রুদ্র। 1 বছর হয়েছে সে জয়েন করেছে ভার্সিটিতে প্রফেসর হিসেবে। হঠাৎ ফোন বেজে ওঠায় সোজা হয়ে বসে রুদ্র। ফোন স্ক্রিনে জলজল করছে মা বলে সেভ করা নাম্বারটা। নাম দেখে রুদ্রের রাশভারী চেহারায় একটা তৃপ্তির হাসি ফুটল। নিজের কালো শার্টের হাতা গুটিয়ে কোণে পর্যন্ত ভাঁজ করে কল ধরল। বলেন। গলায় দুষ্টুমি খেলা করছে রুদ্রের। কি বলবো শুনি? তুমি কি কিছু বলার মতো রেখেছো? ছেলের কথা শুনে খ্যাপা স্বরে ফোনের অপাশ থেকে বলল রুদ্রের মা মিসেস রাবেয়া চৌধুরী। আমি যদি কিছু না বলার মতো রাখি তাহলে এত কথা বললে কিভাবে মা জননী? টেবিলের উপর হাত রেখে কিছুটা ঝুঁকেই বলল রুদ্র। তুমি কি আমাকে বুড়ো বলছো? তোকে বুড়ো বলতে যাব কেন? আমি আমার আর তোর বাপের কথা বলছি। বয়স তো কম হলো না, তার ওপর হার্টের পেশেন্ট। এখন যদি নিজের ছেলের বউকে আর নাতি নাতনি না দেখে এই ধরিত্রীকে বিদায় জানাই, ওপরে আল্লাহর কাছে কি জবাব দিব? তীক্ষ্ণ স্বরে বললেন মিসেস রাবেয়া চৌধুরী। কি বলবে? এখন যা বলছো উপরে যেও তাই বলবে। বলে নিঃশব্দে চাপা হাসেন তিনি। তার মানে তুই আমাকে আর তোর বাপকে বৌমার মুখ না দেখিয়ে উপরওয়ালার কাছে চলে যেতে বলছিস? ছি বাবু, ছি। কান্না কান্না ভাব নিয়ে বললেন মিসেস চৌধুরী। নিজের মায়ের এহেন অভিনয়ে রুদ্র খুব ভালো করে অভ্যস্ত। আবারও হেসে গলায় গাম্ভীর্য বজায় রেখেই বলল, আমি কি তা একবারের জন্য বলেছি মা? তোমার অভিনয় কবে থামবে একটু বলবে? যবে তুই বিয়ে করবি তবেই অভিনয় থামাবো। আচ্ছা, এই বিষয়ে বাড়িতে যেয়ে কথা বলি। আমার এখন ক্লাস রয়েছে, ক্লাসে যেতে হবে। হ্যাঁ, তুমি অন্যের পোলাপানের ক্লাস নাও, নিজের বাচ্চা কাচ্চাদের আর নিতে হবে না। বলে কল কেটে দিলেন মিসেস চৌধুরী। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার মা যদি তার তিক্ত অতীতের ব্যাপারে জানতো তাহলে আর বিয়ের কথা বলতো না। সে কি এরকম রকচটা লোক ছিল, না তাকে বানিয়ে দিয়ে চলে গেছে তার প্রিয়তমা, যে এখন তার জীবনের দুঃখ দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নের মধ্যে সে তো আর কাউকে ভালোবাসতে পারবে না। বিয়ে তো দূরের কথা, খালি খালি একটা মেয়ের জীবন নষ্ট। এইভাবে নিজের মনেই হাসে রুদ্র। রুমের মধ্যে চুপচাপ খাটের এক কোণে বসে নিজের প্রিয় গান বারবার শুনছে অরু। আজ এই গানের প্রত্যেকটা লাইন তার কাছে অনেক আপন লাগছে। কেন লাগছে তার কারণ সে জানে না, জানতে চায়ও না। এই অনুভূতি তার অনেক ভালো লাগছে। শীতের রাত অনেক গভীর। ঢাকা শহর এখানে নিস্তব্ধ। অবশ্য এখানে তেমন শীত নেই। একটা চাদর পায়ের উপর দিয়ে বসে আছে অরু, আর বারবার বেজেই চলেছে একই সঙ্গীত। এমন সময় রুমে খাবার হাতে প্রবেশ করে তানিয়া। অরুর সাথে সাবলেট হিসেবে উঠেছে সে। অরুর সঙ্গে একই ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী তানিয়া। কি রে, আর কতবার একই গান শুনবি আর বাইরের মানুষদের শোনাবি? যতক্ষণ আমার মন না ভরে। বলে সামনে এগিয়ে এসে বসে অরুর পাশে তানিয়া। তাহলে তো এই গান আজ আর বন্ধ হচ্ছে না, তাই রে? হেসেই বলে তানিয়া। অরুর কথা শুনে মুখ টিপে হেসে গান বন্ধ করে। তো প্রথম দিন ভার্সিটিতে কেমন গেল? খাবারের প্লেট এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে তানিয়া। মোটামুটি। মুখটা কালো করে উত্তর দেয় অরু। তানিয়া ভ্রু কুচকে তাকায় অরুর দিকে, তারপর বলে, কেন মোটামুটি গিয়েছে কেন? প্রথম দিনেই যদি স্যারের কাছ থেকে বকা খেতে হয় আর সারা ক্লাসের সামনে কৈফিয়ত দিতে হয়, তাহলে মোটামুটি যাবে না তো কেমন যাবে? খাবারের দিকে বাচ্চাদের মতো তাকিয়ে উত্তর দেয়। বকা কেন শুনতে হয়েছে? কৌতূহলী চোখে জিজ্ঞাসা করলো তানিয়া। অরু কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে সবকিছুই খুলে বলে। অরুর কথা শুনে তানিয়া হাসতে হাসতে মেঝেতে শুয়ে পড়ার উপক্রম। তানিয়া এসে অবস্থা দেখে বিরক্তি চাহনিতে প্রশ্ন করে, এত এত হাসার কি আছে শুনি? প্রথম দিনে লেট করে ক্লাসে যে বকা খেয়ে সেই স্যারের উপর লাট্টু হওয়ার কাহিনী তো কম শুনেছি, তাই হাসি এসে গিয়েছি, কিন্তু আবার মাইন্ড করিস না। বলে আবারও হেসে ওঠে তানিয়া। তোকে বলাই আমার ভুল হয়েছে, আর যদি কিছু বলি তোকে? রাগে গজগজ করতে করতে বলে অরু। আরে রাগ করিস কেন? সরি, আর হাসবো না, রাগ করিস না প্লিজ। ঠোঁট উল্টে বলে তানিয়া। তানিয়ার এমন মুখ দেখে নিজের রাগ আর পুষে রাখতে পারলো না অরু।
সেও হেসে ফেলল। ধূসর রঙের দেয়ালের ঘরটায় আলো জ্বলতেই টেবিলে জ্বলন্ত ল্যাম্প লাইটটা, তার সামনে বসে সিগারেটের সুকটান দিচ্ছে রুদ্র। বাড়িতে আসতে না আসতেই রাবেয়া চৌধুরী বিয়ের প্রসঙ্গ তোলায় চরম বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে সে। না খেয়ে রুমে এসে বসে রয়েছে রুদ্র। বাড়িতে তাকে বোঝার মতো একজনও নেই। মাথাটাও ধরেছে। এখন যদি একটা হ্যান্ডওয়াচ পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। এমন সময় মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে মুচকি হাসে রুদ্র। চোখ বন্ধ করে ক্লান্ত কণ্ঠে বলে, কিভাবে জানলি আমার মাথা ব্যথা করছে? তুই আমার ভাই, আমি তোকে তোর থেকেও ভালো জানি। তোর আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, আমি সব বুঝি। নরম স্বরে বলল বিথি। রুদ্র মাথা থেকে বিথির হাত টেনে ধরে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ আপি। আই অলসো লাভ ইউ ভাই। এখন নিচে চল, কিছু খাবি? বলল বিথি। খিদে নেই আপি। বিথি রুদ্রের সামনে এসে দাঁড়ালে, তারপর মুখে আলতো করে হাত বুলিয়ে বলে, মায়ের কথায় রাগ করিস না। মা তো আর তোর অতীত সম্পর্কে জানে না, কিন্তু আমি জানি তুই কিসের মধ্যে দিয়ে গিয়েছিস। কিন্তু আর কতদিন শুনি, আর কতদিন তুই এক অতীতের জন্য নিজের জীবন নষ্ট করবি? জানি না। জানি না বললে তো হবে না। দেখ, মায়ের তো একজন সঙ্গী দরকার। হ্যাঁ, দরকার আছে বলেই তো আল্লাহ বাবাকে পাঠিয়েছে। ধুর মিয়া, আমি জীবন সঙ্গীর কথা বলছি না, আমি মায়ের অবসরের সঙ্গীর কথা বলছি। একটু বিরক্ত হয়ে উঠল বিথি। তা দেখে বিথির চোখে আড়ালে মুচকি হাসে রুদ্র। তারপর সিগারেটে আরেকটা টান দিল সে। তার জন্য তো তুই আছিস। ধোয়া ছেড়ে বলল রুদ্র। বিথি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রুদ্র যে কিভাবে তার ভাই হলো সেটাই ভেবে পায় না সে। হসপিটালে কি সিজারের সময় অদল বদল হয়ে গেছে নাকি? দেখ, কথা কোরাস না। আমি আছি, কিন্তু কতদিন? আমার নিজের সংসার বলে তো কিছু আছে নাকি? আর বাবা থাকে ব্যবসা আর রাজনীতি নিয়ে, তুই থাকিস নিজের কাজ নিয়ে। মায়ের সময় কিভাবে কাটে একটু ভেবে দেখেছিস? কথাগুলো বলেই খাটে যে বসে বিথি। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বিথির সামনে। ভাই রাহান গম্ভীর চাহনি দেখে নিজেরই ভয় লাগে। বাকিদের কি দোষ দিবে সে? রুদ্র শান্ত কণ্ঠেই বলে, তাহলে তোরা কি চাচ্ছিস? আমি মায়ের একাকিত্ব দূর করার জন্য এখন বিয়ে করি? অবশ্যই। শুধু মায়ের কেন, তোর একাকিত্ব দূর করার জন্য জীবনসঙ্গীকে পাশে দরকার ভাই। আর যদি সেই জীবনসঙ্গী মাঝ পথেই ছেড়ে চলে যায় তাহলে? রুদ্রের এত শান্ত গলায় বলা প্রশ্নের কি উত্তর দিবে বুঝতে পারল না বিথি। হঠাৎ দরজার বাইরে থেকে একটা বাচ্চা কণ্ঠ ভেসে আসলো। মাম্মা, মাম্মা। ইভান এসে দাঁড়িয়েছে রুদ্র আর বিথির মাঝখানে। ঘাড় উঁচু করে তাকিয়ে আছে 5 বছরের বাচ্চা নিজের মামার দিকে। ইভানকে দেখে রুদ্রের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। ইভানকে কোলে তুলে রুদ্র বলল, কি হয়েছে বাগনে? মাম্মা, আমি আইসক্রিম খাবো। পিটপিট করে তাকিয়ে বলল ইভান। ওর কথা শুনে বিথি খাটের থেকে উঠে দাঁড়ায়, চোখ পাকিয়ে বলে, ইভান। হুঙ্কার দিল বিথি। ইভান একটা ছোট্ট ঢোক গিলে মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। খেয়েছে। ঘরে এত কম আলোতে মা যে এখানে তা সে মোটেও খেয়াল করেনি। তোমাকে কতবার বলেছি আইসক্রিম খাবে না, তারপরও মামার কাছে এসে আইসক্রিমের বায়না করছো। তোমার না ঠান্ডার সমস্যা? ইস, বকছিস কেন? প্রতিবাদ করে বলল রুদ্র। বাচ্চা মানুষ জেদ করবেই, তাই বলে কি এভাবে বকবি? বলবো না তো কি করব? একটার পর একটা অসুখ বাঁধিয়ে রেখেছে ছেলেটা, বললেও শোনে না। বলেই কানটা ধরে টানে। ইভান সাথে সাথে আহ শব্দ করে নিজের কান মায়ের কাছ থেকে ছাড়িয়ে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন একমাত্র মামাই পারে তাকে মায়ের হাত থেকে বাঁচাতে। হয়েছে, আর বকতে হবে না আপি। রুদ্রের ডাকে ইভান মুখ তুলে তাকায়। তার মুখে মায়ের ভয় পুরোপুরি লক্ষণীয়। রুদ্র নিজের হাতের সিগারেটের শেষের অংশটুকু স্ট্রেতে রেখে ভাগ্নের দিকে তাকিয়ে বলে, মা ইজ রাইট। আমরা আইসক্রিম খেতে পারবো না, বাট চকলেট মিল্কশেক তো খেতেই পারবো। মামার কথা শুনে ইভানের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে আনন্দিত স্বরেই রুদ্রকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মাম্মা, ইউ আর দ্য বেস্ট। আর আমি? অবাক হয়ে প্রশ্ন করল বিথি। ইউ আর দ্য অ্যাংরিয়েস্ট মাদার। খোঁচা মেরে বলল রুদ্র। বিথি কথাটা শুনে মুখ ফুলিয়ে রুদ্রের হাতে আস্তে করে চাপড় মারে। তারপর তিনজনই হেসে ওঠে।
ছাদের রেলিংয়ের উপর বসে পূর্ণিমার চাঁদের দিকে এক পলক চেয়ে আছে সিয়াম। আজ যেন তার জীবনের নতুন অধ্যায় খুলেছে। বারবার প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সে। এই সময় সে আটকে রাখতে চায় না। এখন যদি পাশে ওরু বসে থাকতো তাহলে অনুভূতিটা আরো বেশি ভালো হতো। মেয়েটাকে কি কল করা যায় ভেবে রেলিংয়ের উপর দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকায়। এখন প্রায় 9:30। ওরু কি ঘুমিয়ে পড়েছে? না, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমাবে? আর কিছু না ভেবে প্রিয় বলে সদ্য সেভ করা নাম্বারটাতে কল দেয়। বুকের মধ্যে কেমন যেন করছে তার। যদি না ধরে, আর যদি ধরে তাহলে কি বলবে সে? কেন ফোন করেছে? এসব ভাবতে ভাবতে হঠাৎ ফোনের অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো। সিয়াম কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে, তারপর আমতা আমতা করে বলে, হ্যাঁ, হ্যালো অরু, কেমন আছো? কি বলবে বুঝতে পারছে না, কিন্তু এটা ঠিক বুঝতে পারছে তার মুখ দিয়ে সব উল্টাপাল্টা বেরোচ্ছে। ওরও কিছুটা অবাক হলো সিয়ামের কথায়। আজ সকালেই তো কথা হলো, তাহলে আবার কিসের কথা জিজ্ঞেস করছে? সে আর কিছু না ভেবে শান্ত গলায় বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খেয়েছো রাতে? খেয়েছি, তুমি? না, খাবো। ও। তারপরে কিছুক্ষণ দুই পক্ষ চুপচাপ, কেউ কিছু পারছে না বলতে কি বিষয়ে কথা বলবে। একদিনের পরিচয় এতটা ঘনিষ্ঠ তারা হতে পারেনি যাতে অপরজনের পার্সোনাল বিষয় জিজ্ঞেস করবে। ওরা আমতা আমতা করেই বলে, কোনো সমস্যা হয়েছে কি? না না না, কোনো সমস্যা হয়নি, জাস্ট কথা বলতে ইচ্ছে করছিল, তাই ফোন দিয়েছিলাম। ডিস্টার্ব করার জন্য সরি। হরহর করে বলতে থাকে সিয়াম। না না, সরি কেন বলছো? তুমি যখন ইচ্ছে ফোন করতে পারো। এই ওরু এদিকে একটু আয়তো। হঠাৎ ফোনের ওপাশ থেকে আরেকটা মেয়ের গলা আসে, ওরুকে ডাকছে। ওরু তাড়াহুড়ো করেই বলে, আচ্ছা, তাহলে পরে কথা বলি, আমার ফ্রেন্ড ডাকছে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবো। বলা মাত্রই ওরু ফোনটা কেটে দেয়। সিয়াম কিছুক্ষণ ফোনের স্ক্রিন দিকে চেয়ে থাকে, তারপর নিজের মাথায় একটা চাপড় মেরে নিজের মনে নিজেকে হাজার গালি দেয়। ওর সাথে কথা বলার সময় এমন সব আবোল তাবোল বলল, মেয়েটা কি ভাবলো ভেবেই কুল পেল না সে। সকাল 8:30। পিটপিট করে অ্যালার্ম বেজে উঠল। ওরুর প্রশান্তিময় ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দেয় অ্যালার্মের বিকট শব্দ। ওরু চোখ বুজে মাথার কাছে রাখা ফোনটা হাতে নিয়ে ঝাপসা চোখে তাকায়। মোবাইল স্ক্রিনে 8:15 সংখ্যায় স্পষ্ট দেখালো। ওরু অ্যালার্ম বন্ধ করে চোখ বন্ধ করলো। ওরু একবার নিজের পাশে হাত বোলাতেই লাগে, না, পাশে তানিয়া নেই। ওরু তাড়াহুড়ো করে উঠে বসে। সে চোখ সব কিছুই ঝাপসা দেখছে। সে নিজের বাম হাতের আঙ্গুল দিয়ে চোখ ডলছে। এত সকালে তানিয়া কই গেল? ও তো এত সকালে ওঠার মেয়ে নয়। নিজের মনে বিড়বিড় করতে লাগে ওরু। ওরু একবার পুরো ঘরে চোখ বুলিয়ে দেখল। সাদামাটা ঘর, জিনিস বলতে তেমন কিছু নেই, শুধু একটা খাট, বসে পড়ার জন্য একটা কাঠের টেবিল আর চেয়ার রয়েছে, একটা চৌকি যাতে ওরু আর তানিয়ার মধ্যে যে কোনো একজন খাটে বসে পড়তে পারে। ওরু চাদর সরিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমের উদ্দেশ্যে বাইরে গেল। বাইরে এসে তানিয়াকে কোথাও দেখতে পেল না। ওরু আর কিচ্ছু না ভেবে ওয়াশরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওরু। ওর কোমর পর্যন্ত ঘন কালো ঢেউ গলানো চুলগুলো এখন উস্কো খুস্কো হয়ে রয়েছে। সে আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ফ্রেশ হয়ে বাইরে আসে। বাইরে এসে কিছুটা অবাকই হয়। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। সে একবার ফ্ল্যাটের মালকিন ঘরের দিকে চাইল। দরজা তো বন্ধ, তার মানে এখনো ওঠেনি। তাহলে রান্নাঘরে কে? ওরু সেদিকে এগিয়ে গেল। তানিয়া রান্নাঘরে ডিম ভাজি করছে। ওরু কিছুটা অবাক হলো। এত সকাল সকাল তানিয়া রান্না বান্না করার মেয়ে তো নয়। ওরু শান্ত কণ্ঠে বলল, কিরে, এত সকাল সকাল রান্না করছিস যে? তানিয়া ওরুর গলা পেয়ে কিছুটা অবাক হলো। সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়, তারপর হাঁপছাড়া কণ্ঠে বলে, কখন উঠলি? এই তো একটু আগে। তুই আমার প্রশ্নের উত্তর দে। আরে তেমন কিছু না, আজ থেকে আমারও ক্লাস শুরু। আর তুই তো জানিস আমি বাইরের খাবার খেতে পারি না। তাই আম্মু আমাকে কালকেই বলে দিয়েছিল সকাল সকাল উঠে দুইজনের জন্য কিছু রান্না করে নিতে, তাই আর কি। ডিম ভাজিটা প্লেটে সাবধানে উঠাতে উঠাতে বলল তানিয়া। ওরু সব কথা শুনে মাথা নাড়িয়ে বলল, তা ভালো করেছিস। আজ তাহলে আর পাউরুটি খেয়ে থাকতে হবে না। তানিয়া ওরুর কথা শুনে পেছনে ফিরে মিষ্টি করে হাসে, তারপর তারা লাগিয়ে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, রেডি হয়ে নে, ভার্সিটিতে যেতে হবে না? তানিয়ার কথা শুনে ওরু কিছুটা অবাক হয়েই বলল, যেতে তো হবে, কিন্তু এখন রেডি হবে কেন? এখন তো সময় আছে।
বলেই তানিয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তানিয়া ওর দিকে কড়া চোখে তাকিয়ে বলে, তোমার হাতে সময় আছে, কিন্তু সেটা জানি, কিন্তু ঢাকার জ্যামের কোনো সময় নেই। নয়তো 9টা বাজতে গিয়েছে অফিসের দিন, জ্যাম বাঁধবে ফর শিওর। যে গন্তব্য পৌঁছাতে আধা ঘন্টা লাগার কথা, সেখানে যদি ঢাকার জ্যামে আটকা পড়া হয়, তাহলে সেটা আধা ঘন্টা থেকে 3 ঘন্টা, আর কখনো কখনো আরও বেশি সময় লাগে। সে তুমিও জানো, আমিও জানি। এক নিঃশ্বাসে গড়গড় করে বলল তানিয়া। ওরও আবারও মাথা নাড়ায়। হ্যাঁ, কথায় যুক্তি আছে। তার উপরে সে প্রথম দিনই লেট করেছে, আবার লেট করলে খবর হয়ে যাবে। ওর আর কিচ্ছু না বলে তানিয়ার দিকে একটা মিষ্টি হাসি দিয়ে নিজের ঘরে রেডি হতে চলে যায়। চৌধুরী বিলা। রাবেয়া চৌধুরীর মেজাজ অত্যন্ত বিগড়ে রয়েছে, কারণ এই পরিবারের সবাই, কেউ তার একটা কথাও শোনে না। বিশেষ করে তার ছেলে আবরাম চৌধুরী রুদ্র। এত বড় বাড়ি, সবকিছু তার একারই সামলাতে হয়। মেয়ের দোষ দেওয়াই যায় না। মেয়ে দুদিকে সামলিয়ে আর কত পারবে। ছেলেটা যদি বিয়ে করতো, তাহলে তার আর এত কিছু নিয়ে ভাবতে হতো না। রাবেয়া চৌধুরী উঠে দাঁড়ান। তার চোখে এক যোদ্ধার ন্যায় দৃষ্টি। সে আজ একটা না একটা কিছু করেই ছাড়বে। আসুক রুদ্র একবার। কিন্তু কি বলবে ছেলেকে? পর মুহূর্তে নিরাশ হয়ে আবারও বসে পড়েন চেয়ারে। তার পালস রেট বেড়ে যাচ্ছে। সে বুঝতেই পারছে সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এত উত্তেজিত হওয়া ঠিক হয়নি তার। সে কোনোভাবে বিথি বলে ডাক দেন। বিথি নিচেই ছিল। মায়ের গলার শব্দ পেয়ে দৌড়ে মায়ের কাছে আসে। রাবেয়া চৌধুরী তখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, কথা বলতে পারছেন না। বিথি রাবেয়া চৌধুরীকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বাড়িতেও আর চাকর বাদে কেউ নেই। তানিয়া যা বলেছিল তাই হলো। বিগত 20 মিনিট ধরে জ্যামে আটকা পড়ে রয়েছে তানিয়া আর অরু। 10 মিনিটের মধ্যে যদি জ্যাম না ছাড়ে, তাহলে আজও লেট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি রুদ্র স্যারের ক্লাস পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। অরু থেকে থেকে শুধু দোয়া দোয়ারুদ পড়ছে, যাতে বাস ছেড়ে দেয়। আর আজ প্রথমে রুদ্র স্যারের ক্লাস না বাদে। তানিয়া তেমন সমস্যা নেই, ও হাতে বেশ সময় নিয়ে বেরিয়েছে। 1 ঘন্টা লেট হলেও সমস্যা নেই। কিন্তু ওর তো ক্লাস 10টা 15-তে, আর এখন ঘড়িতে বাজে 9টা 10। ওরও একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দেয়। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। ওর জ্যামের কারণে অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। ইতিমধ্যে আয়শা 4বার ফোন দিয়েছে। প্রত্যেকবার একই প্রশ্ন, কোথায় তুই, এত দেরি কেন হচ্ছে? আর প্রত্যেকবার ওরও একই উত্তর দিয়েছে, জ্যামের কারণে দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ওরও দৌড়াতে দৌড়াতে কোনো রকম ক্লাসের সামনে যেয়ে দাঁড়ায়। সে হাঁপাচ্ছে রীতিমতো। এই ক্লাসরুমগুলো খুঁজে পাওয়া এক ধরনের হ্যাপা। রুমের দরজা বন্ধ, তার মানে স্যার ভেতরে। যদি আবারও রুদ্র স্যার হয়? প্রশ্নটা মাথায় আসতে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল অরু। অরু নিজেকে সংযত করলো, জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর নিজেকে এক প্রকার বুঝ দিয়ে ভেতরে ঢোকার জন্য দরজা নক করে। দরজা হালকা খুলে নিজে মাথা গলিয়ে স্যারের দিকে চাইল। চাওয়া মাত্র অরু স্তব্ধ হয়ে গেছে। আজও রুদ্র স্যার? খেয়েছে। অরু চোখে ভয়। অরু দরজা নক করার শব্দে রুদ্র সহ পুরো ক্লাস দরজার দিকে তাকায়। আয়েশা আর সিয়াম অরুকে দেখে কপালে হাত দেয়। রুদ্র অরুর আবারও দেরি করে আসা বিষয়টা এখন কিভাবে নেয়, সেটাই প্রশ্ন। রুদ্র অরুর দিকে রাগান্বিত চোখে না তাকিয়ে হাসিমাখা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, যাতে অরুর আত্মা শুকিয়ে কাট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাপা স্বরে বলল, স্যার আসবো? অরুর প্রশ্নে পুরো ক্লাস রুদ্রের দিকে তাকায়। রুদ্র কি বুঝে একটা বাঁকা হাসি দিয়ে হাসকি স্বরে বলে উঠল। ইয়াস কাম। অরু তাড়াহুড়ো করে ঢুকে আয়শা সিয়ামের পাশে বসতে গেলে রুদ্র নিজের হাসকি কণ্ঠে বলে ওঠে, দাঁড়াও, আমি তো তোমাকে বসতে বলিনি। অরু দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেছে বললে ভুল হবে, পা বরফ হয়ে গেছে। অরু নিজেকে ভেতরে ভেতরে কয়েকখানা গালিও শোনায়। তারপর রুদ্রের দিকে তাকায়। রুদ্র বাদামি চোখ আজ ক্লান্ত। দেখে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি, চোয়াল শক্ত। একটু পর কিছু একটা কঠিন শোনাবে বলেই মনে হচ্ছে। আজ নীল রঙের একটা শার্ট পরেছে, যার হাতা গুটিয়ে রাখা হয়েছে কনুই পর্যন্ত। হাতে স্টেনলেস স্টিলের ব্ল্যাক সিলভার কালার ঘড়ি। কালো ওয়েভি চুলগুলো আজ কেমন যেন এলোমেলো, কিন্তু তারপরও চেহারার শান্ত চাহনির সঙ্গে দারুণ যায়। অরু অপেক্ষা করছে রুদ্রের পরবর্তী কথার জন্য। তাই হলো,
রুদ্র পুরুষালী স্বভাবে কণ্ঠেই বলে উঠল, আজ কেন লেট হলো জানতে পারি? জ্যামের কারণে লেট হয়ে গিয়েছে। কোনো রকম বলেই কথা শেষ করলো ওরও। ওর গলা শুকিয়ে আসছে। কেন যে ওর সাথে এমন হয়? রুদ্র ওর উত্তর শুনে কিছুক্ষণ চুপ থেকে আবার বাঁকা হেসে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ওরও একটা ঢোক গিলে মাথা নিচু করে নেয়। তারপর কি ভয়ঙ্কর রে বাবা! রুদ্র শান্ত কণ্ঠেই বলল, ওকে, নিজের জায়গায় যেয়ে বসো। পুরো ক্লাস অবাক, সাথে ওরও। কি হলো ব্যাপারটা? স্যার আজ কিছু না বলেই ছেড়ে দিচ্ছে কেন? পরপর 2 দিন লেট করার পরও কোনো শাস্তি দিল না কেন? অবশ্য দেবে উপস্থিতিতে। তার অলরেডি 1 মার্ক কাটা যাওয়ার কথা। কে জানে তার কপালের সামনে আরো কি কি অপেক্ষা করছে। ওর চুপচাপ আয়শার পাশে যে আয়শা আর সিয়াম দুজনই ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারির জন্য মায়া হলো সিয়ামের, সাথে ভীষণ রাগও আসলো ওই রুদ্র স্যারের উপর। ওকে স্টুডেন্টস, আজ থেকে তোমাদের মেইন ক্লাস শুরু। যেহেতু আজকেও আমার প্রথম ক্লাস, তাই সিআর অফ ক্লাস ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। রুদ্রের কণ্ঠ কানে আসতেই অরু সামনে তাকায়। পুরো ক্লাস মনোযোগ দিয়ে রুদ্রের কথা শুনছে, একমাত্র সিয়াম বাদে। সিয়ামের দৃষ্টি আবদ্ধ অরুর দিকে। আই হোপ তোমরা সবাই জানো সিআর মানে। আর যারা জানো না তাদের জন্য বলছি, সিআর অর্থ ক্লাস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ পুরো ক্লাসের পক্ষ হয়ে যে বা যারা প্রতিনিধি হবে। সো স্টুডেন্টস, তোমরা কারা কারা সিআর হতে চাও? পুরো ক্লাসের উদ্দেশ্যে প্রশ্ন করল রুদ্র, কিন্তু তার চোখ আবদ্ধ অরুর মাথা নিচু করে বেঞ্চের উপর ঠেকানো মাথার উপর। রুদ্র প্রশ্নের উদ্দেশ্যে উত্তর হিসেবে প্রায় পুরো ক্লাস হাত তুলেছে, গুটি কয়েকজন ছাড়া। তারপর অরু আর সিয়াম একজন, আয়শাও হাত তুলেছে। রুদ্র একটু চাপা হেসে বলল, ওকে স্টুডেন্টস, হাত নামাও। আমি জানি পুরো ক্লাসের কম বেশি সবাই এই পদে আসতে চাও, কিন্তু সবাইকে দিলে তো হবে না। তাই যে কোনো দুজন, একজন মেয়ে এবং একজন ছেলে। রুদ্রের কথা শুনে পুরো ক্লাসের মধ্যে একটা হইচই পড়ে গেল। রুদ্র সেদিকে খেয়াল দিয়ে বলে ওঠে, সাইলেন্ট, একটাও কথা নয়। আমি ঠিক করব কে হবে সেই দুজন, এবং এই ইয়ার শেষ হওয়া না পর্যন্ত তারাই থাকবে। নিজের শান্ত গলায় কথাগুলো শেষ করে সামনের দিকে এগিয়ে আসে রুদ্র। আজ প্রথম বেঞ্চে বসেছে ওরা 3 জন। রুদ্র হাত ভাঁজ করে দাঁড়িয়ে হালকা স্বরে বলে, তুমি সামনে বেঞ্চ, রেড ড্রেস। অরু স্যার তোকে বলছে। আয়শা পাশ থেকে ফিসফিস করে বলল। কথাটা অরুর কানে যাওয়া মাত্র সোজা হয়ে বসে, কিন্তু রুদ্রের দিকে তাকায় না। রুদ্র ব্যাপারটা দেখে বাঁকা হাসল। তারপর অরুর একদম সামনে এসে দাঁড়ায়। অরু তখনও চুপচাপ, দৃষ্টি অন্যদিকে নিক্ষেপ করে রয়। রুদ্র নিজের শান্ত কণ্ঠেই বলে ওঠে, ওঠো। অরু সাথে সাথে উঠে দাঁড়ায়, মুখ তুলে রুদ্রের দিকেও তাকায়। রুদ্র শান্ত এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, এবং পুরো ক্লাস ওদের দিকেই তাকিয়ে আছে। রুদ্র আবারও বলে ওঠে, তোমার নাম যেন কি? অরু কিছুক্ষণ চুপ থেকে ম্লান কণ্ঠে বলে, অরুণিমা ইফতি। ছোট্ট করে উত্তর দিয়ে আবার নিচে তাকায় অরু। কেন যেন আজ ওর কিছুই ভালো লাগছে না। তার পছন্দের রুদ্র স্যার ভালোভাবে কথা বলার পরেও সে সেটা হজম করতে পারছে না। রুদ্র ওর নামটা শুনে মাথাটা হালকা নাড়িয়ে নিজের কণ্ঠে বলল, সো অরুণিমা, ইউল বি দ্য সিআর। রুদ্রের দেয়া আদেশ অরুর কানে আসতে অরু মাথা তুলে বিস্ফোরিত চোখে তাকায় রুদ্রের মুখের পানে। রুদ্রের মুখে এক তৃপ্তির হাসি, চোখের দৃষ্টি অরুর উপর। অরু আমতা আমতা করেই বলল, স্যার আমি আমি হ্যাঁ, তুমি তুমি মেয়েদের পক্ষ থেকে এবং ছেলেদের পক্ষ থেকে। বলে পুরো ক্লাসের সবার দিকে একবার চোখ বুলিয়ে একজন ছেলের উপর দৃষ্টি স্থির করলো। তারপর চোখের ইশারায় তাকে উঠে দাঁড়াতে বলা হয়। অরু সহ পুরো ক্লাস ছেলেটার দিকে তাকায়। ছেলেটা হাসি হাসি মুখে উঠে দাঁড়ায়। রুদ্র তাকে উদ্দেশ্য করে বলে, উৎসাহিত কণ্ঠে প্রায় চেঁচিয়ে উঠল। তার চোখে উৎকণ্ঠা স্পষ্ট। রুদ্র তাকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম কি? স্যার, আমার নাম রাশেদ খান। তুমি হবে ছেলেদের পক্ষের সিআর। কথাটা রাশেদের কানে যাওয়া মাত্রই রাশেদ প্রায় লাফিয়ে ওঠে। তার কাণ্ড দেখে পুরো ক্লাস হেসে ফেলে, সাথে অরুও। রুদ্র তাকিয়ে থাকলো আগের মতোই। রাশেদ নিজেকে শান্ত করে উৎসাহিত কণ্ঠে বলল, ওকে স্যার। রুদ্র ব্যাপারটা বুঝেছে, এমন ভান করে মাথা নাড়ায়। তারপর নিজের জায়গায় ফিরে যাচ্ছিল।
তখনই ওরু আস্তে করে স্যারকে ডাকে। ইতিমধ্যে ক্লাসে আবারও হইচই পড়ে গেছে। রুদ্র ওর দিকে তাকায়, তারপর ওর দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ওরু একটু হেসে আমতা আমতা করে বলে, স্যার, আমি সিআর হতে চাই না। আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। প্লিজ আপনি অন্য কাউকে দেন। এই জন্যই তো তোমাকে দিচ্ছি। আমি জানি তুমি দায়িত্ব জ্ঞান শূন্য একটা মেয়ে, সেই কারণে তোমাকে আমি সিআর দিচ্ছি, যাতে তুমি একটু দায়িত্ব সম্পর্কে জানো এবং সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারো। নিজের রাজভারী কণ্ঠে অরুর আবেদন উপেক্ষা করতে ভাবলেশীনভাবেই বলল রুদ্র। অরু রুদ্রের বলা কথাগুলো শুনে রাগে অপমানে লাল হয়ে ওঠে। রুদ্র নিজের অবস্থানে প্রস্থান করে। অরু ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ক্লাসের বাকিরা রুদ্রের শোনানো কথা না শুনলেও পাশে বসে থাকা আয়েশা আর সিয়ামের কানে কথাগুলো ঠিকই গেছে। সিয়ামের কানে কথাগুলো তীরের মতো লাগলো। অরু বসে পড়ে। আয়েশা পাশ থেকে ওর হাতে কাঁধা সিয়ামের কানে কথাগুলো তীরের মতো লাগলো। ওরও বসে পড়ে। আয়েশা পাশ থেকে ওর হাত ধরে কাঁধে মাথা রেখে গলা কিছুটা নামিয়ে বলল, বান্ধবী রাগ করিস না, স্যার স্যার মানুষ, আর কি বা এক্সপেক্ট করতে পারি। ওরা এখনো সামনে তাকিয়ে আছে। আয়েশার কথা যেন ওর কানে গেল না। ওরও কেমন অন্যমনস্ক হয়ে ঝিম ধরা কণ্ঠে বলল, ঠিকই কথা শুনিয়ে দিল। আয়েশা কি বলবে বুঝে উঠতে পারল না। ও চুপ করে ওর দিকেই তাকিয়ে থাকলো। সিয়ামও তাকিয়ে আছে। ওর মনে ওর জন্য খারাপ লাগা আর রুদ্রের উপর মেজাজ গরম হওয়া, দুটো অনুভূতি কাজ করছে। ওকে, সাইলেন্ট স্টুডেন্টস। আমি হঠাৎ রুদ্রের ফোন বেজে ওঠে। পুরো ক্লাস এক মুহূর্তের জন্য চুপ। রুদ্র প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকায়। ফোনের স্ক্রিনে আপি নামটা জ্বলজ্বল করছে। রুদ্র অবাক হয়। বিথি তো এই টাইমে ফোন করে না। রুদ্র আর কিচ্ছু না ভেবে ফোনটা রিসিভ করে। হ্যালো ভাইয়া, তাড়াতাড়ি বাড়িতে আয়, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর আঙ্কেল এসেছেন, তুই তাড়াতাড়ি আয়। রুদ্র কিছু বলার আগে ফোনের অপর পাশ থেকে বিথির ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলে ওঠে। রুদ্র স্তব্ধ হয়ে যায়। অপর পাশে বিথি ইতিমধ্যে ফোন কেটেও দিয়েছে। ক্লাসে হইচই পড়ে গেল। তাতে রুদ্রের হুঁশ ফিরে। রুদ্র এক মুহূর্ত দেরি না করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট বিস্মিত হয়ে তাকিয়ে রইল। অরু আয়েশা দুজন দুজনের মুখের পানে যায়। অরু যতই রাগ থাকুক লোকটার উপর, এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়া মোটেও ভালো লাগলো না। কোনো অঘটন ঘটলো নাকি কে জানে। সিয়াম একটু হাঁপ ছাড়লো। রুদ্রের ক্লাস শেষ। ক্লাসের বাকি সময় রুদ্র আর আসেনি। ওর জায়গায় আরেকজন প্রফেসর এসে ওর ক্লাস হ্যান্ডেল করেছে। কিন্তু রুদ্রের ব্যাপার তিনি তেমন কিছু বলতে পারেনি। শুধু বলেছে কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য চলে গেছে। পরবর্তী ক্লাস শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি। একটা ব্রেক পাওয়া গেছে। তিনজনে ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির বটতলায় বসেছে। ওরও একবার তানিয়াকে ফোন দিয়েছে। তানিয়া ফোন ধরেনি। তানিয়া ক্লাসে রয়েছে। সবার মুড তেমন একটা ভালো না। আয়েশা মাঝে মাঝে পরিবেশ ভালো করার জন্য মজার মজার কথা বলে উঠছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। উল্টে সিয়াম ওর দিকে আর চোখে গিলে ফেলা দৃষ্টিতে তাকায়, যার জন্য আয়েশাও চুপ হয়ে বসে রয়েছে। ওরও এসবের কোনো কিছুতে পাত্তা দিল না। ওর মনে শুধু একটা কথাই ঘুরছে, রুদ্র হঠাৎ অমনভাবে বেরিয়ে গেল কেন? কি সমস্যা হতে পারে? সিয়াম ওর দিকে তাকিয়েছিল। ওরুকে হারিয়ে থাকতে দেখে বলল, এখনও রাগ করে আসো স্যারের কথাই? আয়েশা আগ্রহ সহ দৃষ্টিতে ওরুর দিকে তাকায়। সিয়ামের কথায় ওরুর চটকা ভেঙে গেল। সে সিয়াম আর আয়েশার পানে যায়। তারপর হাসার চেষ্টা করে বলে, না তো, স্যারের কথায় আমি বিন্দু মাত্র রাগ করিনি। স্যার তো কোনো ভুল কথা বলেনি যার জন্য রাগ করব। হ্যাঁ মানছি, স্যার ভুল কথা বলেননি, কিন্তু স্যার ওইভাবে না বললেও তো পারতেন। ভুল তো যে কারো হতে পারে। উনি নিজে কি বিন্দুমাত্র ভুল করেন না? উত্তেজিত হয়ে পড়ে সিয়াম। উনি সেটা বলতে চাননি। পরপর 2 দিন লেট করে আসলে যে কারো মনে হতে পারে সামনের ব্যক্তির দায়িত্ব জ্ঞান শূন্য। আমারও মনে হতো এইটা ন্যাচারাল। উনি আমার শিক্ষক, ওনার কথায় রাগ করলে তো কিছু শিখতে পারবো না। অরুর বলা কথাগুলো সিয়ামের মনে অরুর জন্য আরো অনুভূতি শক্ত করে দেয়। কি সরল সহজ মেয়ে, কি সুন্দরভাবে মানুষের স্বভাবকে বুঝে। ওর চোখে এক তৃপ্তি খেলে গেল। যে করেই হোক এই মেয়েকে জয় করতেই হবে তার। সিয়াম বলল, তুমি এখনও স্যারের পক্ষে কথা বলছো? এখানে তো কারো পক্ষ হয়ে
কথা বলার বিষয় না। আমি শুধু বলছি স্যার যা করেছেন ঠিক করেছেন। হয়তো আমার জন্য সেটা কিছুক্ষণের জন্য খারাপ লেগেছিল, কিন্তু এখন আমি ঠিক আছি এবং পরবর্তীতে নিজেকে আরও দায়িত্বশীল করে তোলার চেষ্টা করব। হেসে কথাগুলো বলে অরু। অরুর কথায় সিয়াম কিছু বলতে যাবে, তার আগে আয়শা উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো। আমি ওর সাথে একদম একমত। স্যারের দিক থেকে স্যার একদম ঠিক আছেন। বলেই বুক ভরে নিঃশ্বাস নেয় আয়শা। সিয়াম উঠে দাঁড়ায়। আয়শার মাথায় একটা চাটি মেরে ভ্রুজোড়া উঁচু করে বলে, তুমি তো স্যারের সাইড নিবেই, তোমার প্রিয় ব্যক্তি বলে কথা। সিয়ামের কথা শুনে মুখ ফুলিয়ে ওঠে আয়েশার। সে মুখ বাঁকিয়ে বলে, মোটেও না শিমুর বাচ্চা, যেটা ঠিক সেটা ঠিকই বলেছি। তোর কি অনেক চলছে? দুজনের এক পর্যায়ে ঝগড়া বেঁধে যায়, কিন্তু অরুর সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজেও জানে না কেন বারবার আশেপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অরু দীর্ঘশ্বাস ছাড়ে। বৃহস্পতিবার, গত সপ্তাহে বুধবার রুদ্রকে শেষ দেখেছিল অরু। আজ বৃহস্পতিবার, আজ নিয়ে 8 দিন হয়েছে রুদ্র ভার্সিটিতে আসে না। মাঝে এই নিয়ে ক্লাসের সবার মধ্যে চর্চা হচ্ছিল, কিন্তু এখন সেটাও থেমে গেছে। এই লোকটার ব্যক্তিগত জীবন সম্বন্ধে তেমনভাবে ডিপার্টমেন্টের কোনো প্রফেসরই জানে না। অরুদের ক্লাসের সবার মধ্যে কৌতূহল হলেও ফার্স্ট ইয়ার বলে কেউ জিজ্ঞাসা করার সাহস করছে না। সিনিয়র হলেও যে করা যেত তেমন কোনো কথা নেই। সবারই নিজের ব্যক্তিগত জীবন আছে এবং তাতে প্রতিনিয়ত কিছু না কিছু হয়ে চলেছে। অরুর এখন তেমন একটা মাথা ঘামাচ্ছে না। সে প্রায় ভুলেই গেছে। তিনজনই ক্যান্টিনে বসে আছে। আজকের মতো ক্লাস শেষ। অরু অপেক্ষা করছে তানিয়ার। তানিয়া আয়শা সিয়ামের কাউকেই চেনে না। আজ ওদের সাথে পরিচয় করিয়ে দেবে। তানিয়ার লাস্ট ক্লাস চলছে আর আধা ঘন্টা। বড় ক্যান্টিন, 4টা সারিতেই টেবিল রয়েছে, 2 রো করে ভাগ করা। মাঝখান দিয়ে লম্বালম্বি যাতায়াতের পথ। প্রত্যেকটা টেবিলে 4টে করে চেয়ার। ক্যান্টিনের দেয়ালের রং খসে পড়েছে, দেখে বোঝা যায় পুরাতন। মাথার উপর রয়েছে প্রতিটি টেবিলের একটি করে ফ্যান। শীতের সময় বলে যা এখন বন্ধ রয়েছে। মাঝখানে রয়েছে বড় এলইডি লাইট। আপাতত ক্যান্টিনের 4 দেয়ালে বড় বড় জানলা দিয়ে আসা আলোতে সবকিছু স্পষ্ট দেখা যায়, যার জন্য লাইট বন্ধ। বসে নানা বিষয়ে আড্ডা দিচ্ছে তিনজন। তার মধ্যে সিয়াম একটা প্রস্তাব দিয়ে বসেছে। আগামী 2 দিন ভার্সিটি বন্ধ, তার হাতে সময়ও রয়েছে ভালোই, যেহেতু এখনো কেউ টিউশনি বা পার্ট টাইম জবে যায়নি এবং নতুন বন্ধুত্ব হয় বারবিকিউ পার্টি করার। ভার্সিটি স্টুডেন্টদের জন্য এটা একটা নর্মাল পার্টি। অরু আর আয়শা প্রস্তাবটা শুনে খুশি হয়েছে। সবাই রাজি পার্টি করার জন্য। এই অরু একটু অপ্রস্তুত ভাব নিয়েই বলে, ভালো আইডিয়া, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। একটা কথা কেন, যত খুশি তত কথা বল। উৎসাহিত প্রায় চিৎকার করেই বলে আয়শা। আশেপাশের টেবিলে বসা ছাত্রছাত্রী তাদের দিকে তাকায়। তাতে আয়শার বিন্দুমাত্র যায় আসে না। সে নিজের গতিতেই কথা বলতে লাগলো। অ্যাকচুয়ালি এই পার্টিতে কি আমি আমার ফ্রেন্ড তানিয়াকে ডাকতে পারি? সংকোচের সুরে জিজ্ঞেস করলো অরু। সিয়াম ওর বিপরীতেই বসেছিল। ওর দিকে হালকা ঝুঁকে এসে বলে, অবশ্যই পারবে, যতজন খুশি ডাকতে পারো। বেশি ফ্রেন্ড হলে তো বেশি মজা হবে। তোমার অন্য কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকেও আসতে বলতে পারো। এর জন্য আবার জিজ্ঞেস করার কি আছে? সিয়ামের কথায় আয়শা বাচ্চাদের মতো মাথা নেড়ে একমত পোষণ করলো। তাকে দেখে অরু আর সিয়ামও হেসে ফেলে। কি বাচ্চামো করতে পারে আয়শা। আরো বেশ সময় ধরে ওদের আড্ডা চলল। তারই মধ্যে সে আড্ডায় যোগ দিয়েছিল তানিয়া। অরু সবার সাথে তানিয়ার পরিচয় করিয়ে দিয়েছে। একদিনেই তারা বেশ ভালো বন্ধু হয়ে গেল। অরু মনে মনে নিজের ভাগ্যের প্রশংসা করতে ভুলল না। ভাগ্য করে এমন বন্ধু পেতে হয় যেটা তার আছে। বারবিকিউ পার্টিটা আগামীকাল দুপুর বেলায়। বিকেলে করতে চেয়েছিল, কিন্তু বেশি রাত হয়ে যাবে বলে পার্টিটা দুপুরেই রাখা হয়েছে। পার্টি আয়শার বাড়িতে হবে। ওর মা হেল্প করবে ওদের। 3 দিন হয়েছে ঘরে একমাত্র জানলায় পর্দা লাগিয়েছে। ভার্সিটি থেকে আসার সময় নিউ মার্কেট থেকে অরু আর তানিয়া পছন্দ করে বেবি ব্লু রঙের 2টো পর্দা কিনেছে। ভীষণ সুন্দর দেখতে। পুরো সাদা ঘরে এই একটা মাত্র রঙিন জীবন। পর্দায় সুন্দর করে সাদা সুতো দিয়ে পাতার কাজ করা রয়েছে, যা পর্দাকে আরো সুন্দর করে তুলছে। পর্দা টানানোর পর থেকে ঘরে জীবন এসেছে।
ঘরে কেবলমাত্র দেয়াল ঘড়ির টিকটিক শব্দ হচ্ছে। আয়শা ঘুমোচ্ছে। তার পাশে আধশোয়া হয়ে বই পড়ছে অরু। মিসির আলী দেবী বইটি হুমায়ুন আহমেদ স্যারের লেখা এত সহজ সরল হয় কিভাবে, সেটাই মাঝে মাঝে ভেবে পায় না অরু। স্বল্প এবং সরল ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করা যায়, তা হুমায়ুন স্যারের বই না পড়লে জানতেই পারতো না অরু। তার গল্পের বই পড়ার হাতে খড়ি হয় হুমায়ুন স্যারের ছেলেটা বই দিয়ে ভীষণ প্রিয়। সম্পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ে ডুবেছিল অরু। হঠাৎ তার সাইলেন্ট করা ফোনটা ভাইব্রেট হতে শুরু করে। অরু খেয়াল হতেই বইটা সযত্নে পাশে রেখে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মা নাম দিয়ে সেভ করা নাম্বারটা জ্বলজ্বল করছে। অরুর ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। সে সঙ্গে সঙ্গে কল রিসিভ করে। কেমন আছিস মা? কলের অপর পাশ থেকে খাদিজা বেগম বলে ওঠে। ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? শান্ত এবং মিষ্টি ভাব বজায় রেখে প্রশ্ন করলো অরু। ভালো আছি রে। আর বাড়ির সবাই ভালো আছে? তোকে খুশির খবর দেওয়ার আছে। কি খুশির খবর? কৌতূহলী এবং উত্তেজিত কণ্ঠে বলল অরু। আনিকার বিয়ে ঠিক হয়েছে, কালকেই বিয়ে। ঘরোয়াভাবে হবে, সম্পূর্ণভাবে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ। তুই বিকেলের বাস ধরে চলে আয়। খাদিজা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল। খাদিজা বেগম নিজের কণ্ঠস্বর এমন খাদে নামালেন যেন ওনার কথা অন্য কেউ না শুনতে পায়। অরু কিছুটা অবাক হয়। এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে ঠিক করলো আনিকা আপুর? সে কি এ বিয়েতে রাজি? প্রশ্নগুলো আর চেপে রাখতে না পেরে খাদিজা বেগমের কাছে একের পর এক প্রশ্ন করেই ফেলল ওরও। প্রশ্নের প্রতি উত্তরে খাদিজা বেগম বললেন। ছেলে ভালো, পরিবার ভালো, একমাত্র ছেলে, শহরের সম্মানিত ব্যক্তি, ছেলের বাবা। এমন ছেলে আর পরিবার এখন সচরাচর পাওয়া যায় না। আর আনিকার তো সামনের মাসেই মাস্টার্স শেষ হবে। বিয়ের কথা তো এমনিই হচ্ছিল বাড়িতে। সম্বন্ধ এসেছে, আনিকার কাছে জিজ্ঞেস করা হয়েছে, সেও মর্জি জানিয়েছে। আর ছেলের পরিবার চায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে মেয়েকে নিয়ে যাবে। তোর এত কিছু জানতে হবে না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়, সাথে তানিয়াকে নিয়ে আসিস। খাদিজা বেগমের বলা শেষ করেন। ওরু বুঝতে পারলো ছেলের পরিবারের অনেক তাড়া আছে, তাই এত তাড়াহুড়ো। কিন্তু এত শর্ট নোটিশে কিভাবে কি করবে? এ কথা বলতেই খাদিজা বেগম তেজ দেখিয়ে বলে। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি বেরিয়ে পড়বি। বাস স্টপে তোর ভাইয়া আর বাবা তোকে নিতে যাবে। বলে ফোনটা কেটে দেন তিনি। অরু নিরাশ হয়ে পুরোপুরি শুয়ে পড়ে। মাকে কিভাবে বোঝাবে এত তাড়াতাড়ি আসা সম্ভব না তার পক্ষে। কিন্তু বাড়ির একমাত্র বড় মেয়ের বিয়ে বলে কথা। বাড়ির একমাত্র ছোট মেয়ে সে বিয়েতে উপস্থিত না থাকলে কেমন যেন হয়ে যাবে না ব্যাপারটা। ব্যাপারটা ভেবেই নিজের মনে হেসে ওঠে ওরু। তাহলে যেতেই হয়। এখন সবার আগের কাজ তানিয়াকে তার কাঁচা নিন্দা ভঙ্গ করে ওঠানো। অরু তার মিশনে লেগে পড়ে। তানিয়া তো মহা আনন্দে লাফালাফি জুড়ে দিয়েছে। কতদিন পর এমন বিয়েতে যাবে সে। দুজন প্রায় তাড়াহুড়ো করে এদিক ওদিক ছোটাছুটি করছে। ফ্ল্যাটের মালকিনকে বলেছে। আন্টি দুদিনের জন্য আমরা আমার বাড়িতে যাচ্ছি। তিনি অবাক হয়ে বলে। হঠাৎ কোনো ঝামেলা হয়েছে নাকি বাড়িতে? না না আন্টি, তেমন ব্যাপার না। আমার বড় আপুর বিয়ে, তাই যেতে হবে। অরুর কথা শুনে বেশ খুশি হয় ফ্ল্যাটের মালিক। তিনি অরুর অপুর জন্য দোয়া করে দিয়ে বলে। তোমার আপু সারা জীবন খুশি হবে, দেখো। আমি আল্লাহর কাছে দোয়া করেছি। তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আর সমাধানে যেও। বলেই তিনি নিজের ঘরে চলে যান। অরু খুশি মনে জামা কাপড় গুছিয়ে নেয়, সাথে তানিয়াও। আচ্ছা, আপু কেন এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেল? বিষাদ ছুঁয়েছে তার মনকে। আপুর বিয়ে হচ্ছে তাতে সে খুশি। বিয়ের মতো এমন মুহূর্ত জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কিন্তু এর জন্য তো একটু সময় নিলে কি হতো? আর তার পরিবারও এমন না যে সে যদি বলতো আমি এখন বিয়ে করব না, তাহলে কি তারা জোর করে বিয়ে দিত? না, কখনো না। ওরও একবার অনুভূতি শূন্য চোখে তানিয়ার দিকে তাকালো। তানিয়া কানে ইয়ারফোন দিয়ে চোখ বন্ধ করে গান শুনছে। মাঝে মাঝে গুনগুন করে উঠছে। ওর হাসে। এই হাসির অর্থ কার উদ্দেশ্যে সে প্রশ্ন করছে। ওর জানলার সাথে মাথা হেলিয়ে এক দৃষ্টিতে বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে রইল। সে খুশি হতেও হয়ে পারছে না। একটা তিক্ত অনুভূতি কাজ করছে তার ভেতর।
ওরও দীর্ঘশ্বাস ছাড়ে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সন্ধ্যা হয়ে গেছে। ঢাকা টু যশোর রোড বাস ভালোভাবে এসেছে। রাস্তায় তেমন সমস্যা হয়নি। তানিয়া তো পুরো রাস্তা গান শুনে আর ঘুমিয়ে কাটিয়েছে। ওরও তেমন ঘুমাতে পারেনি। ঘুমাতে গেলে কেমন বাজে বাজে স্বপ্ন চোখের সামনে এসে হানা দিচ্ছে। ওরও সেই ভয়ে আর ঘুমানোর চেষ্টা করেনি। তারা এসে নেমেছে মনিহার বাস স্ট্যান্ডে। বাস থেকে নামতেই অরু তার বাবা আর ভাইকে দেখতে পেয়েছে। অরু আর তানিয়া তাদের দিকে। মোহিত খান নিজের মেয়েকে দেখে তার চোখে পানি চলে এসেছে। মেয়েকে কতদিন পর দেখছেন সে। অরু শুধু তার মেয়ে নয়, তার চোখের মনি। শুধু মোহিত খানের নয়, সম্পূর্ণ খান পরিবারের সে চোখের মনি। আজ পর্যন্ত অরুকে কখনো নিজের থেকে দূরে রাখেননি তিনি। এ অরু এত দূরে তার থেকে এই প্রথম। অরু মোহিত সাহেবের মেয়ে দেখে হাসি মুখে ওকে জড়িয়ে ধরল। তানিয়া সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। বাপ মেয়ের এমন ভাব, তানিয়া যেমন খুশি হয় তেমন মনে মনে ভেঙেও পড়ে। তার বাবাও তো তাকে এমনভাবে আদর যত্ন করত। তার বাবা হার্টের সমস্যা ছিল, 3 মাস আগে অপারেশন করার কথা ছিল। ডাক্তার বলেছে হাতে তেমন সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। সব ব্যবস্থাও হয়ে গেছিল, কিন্তু অপারেশনের ঠিক 2 দিন আগেই হঠাৎ রাতে অসুস্থ হয়ে পড়ে তানিয়ার বাবা। অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। সেদিন একদম স্তব্ধ হয়ে গেছিল তানিয়া। এক ফোঁটা পানিও চোখ থেকে বের হয়নি। তার মনে হচ্ছিল বাবা তো আছে, পরশু তার অপারেশন, তারপর সব ঠিক হয়ে যাবে। যা হচ্ছে সব দুঃস্বপ্ন, ঘুম ভাঙলেই বাবাকে দেখতে পাবে সে। নিজের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তানিয়ার চোখের কোণ দিয়ে। তানিয়া সাথে সাথে মুছে নেয়, মুখে মিষ্টি হাসি বজায় রাখে। অরু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মোহিত সাহেবের দিকে তাকায়। মোহিত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে নিজের রাশভারী চেহারার নম্রতা নিয়ে এসে বলে, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? নিজের মিষ্টি কণ্ঠে প্রশ্ন অরুর। ভালো আছি মা। বলেই মিষ্টি হাসি উপহার দিল মোহিত সাহেব। আমার দিকে তো কেউ ফিরেও তাকায় না, মাঝে মাঝে নিজেকে কুড়িয়ে পাওয়া বাচ্চা মনে হয়। এতক্ষণে বলে উঠল অরুর বড় ভাই অরিন খান। অরিনের কথা শুনে সবাই হেসে ওঠে। তানিয়া কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে কি একটা ভেবে মুখ টিপে হাসে। অরিন অরুর মতোই সুন্দর, লম্বা ফর্সাতে চেহারা তীক্ষ্ণ, কালো চোখ, খাড়া নাক, চুলগুলো বেজায় সুন্দর ভাবে কপালে এসে পড়েছে, যার জন্য অরিনকে আরো সুন্দর লাগছে। অরু অরিনের দিকে তাকিয়ে জোরে জোরে হাসে, তারপর ভাইয়ের হাত ধরে বলে, অবশ্যই, তুই তো পাওয়ার ছেলে, তুই জানিস না? হ্যালো, আমি তোর বড়। বড়রা কখনো কুড়িয়ে পাওয়া হয় না, ছোটরা হয়। বলে গাল ধরে টানে অরুর। অরু নিজের গালের থেকে অরিনের হাত সরিয়ে বলে, শয়তান, তুই কখনোই ঠিক হবি না। অবশ্যই না। বলে আবারও অরুর চুলগুলো এলোমেলো করে দেয়। অরু বিরক্ত মুখ নিয়ে অরিনের দিকে তাকায়। দুজনের মাঝে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। মোহিত সাহেব দুজনকে থামিয়ে বাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে উঠতে উঠতে অরু তানিয়ার সাথে দুজনে পরিচয় করিয়ে দেয়। মোহিত সাহেবের সাথে ভালো সখ্যতা গড়ে উঠেছে তানিয়ার, কিন্তু এ বেলায় অরিন তেমন কথা বলল না। তানিয়া মনে মনে অরিনকে গুরু গম্ভীর বলল। অরিন অরুর কথা ছাড়া আর কারো কথাই রিয়েক্ট করছিল না, বরং মোহিত সাহেবের কথায়ও না। বাবা, আপুর বিয়ে এত তাড়াহুড়ো করে দিচ্ছ কেন? জিজ্ঞেস করলো অরু। মোহিত সাহেব ড্রাইভিং সিটের পাশের সিটে বসা। তিনি পেছনে ফিরে অরুর দিকে তাকায়। অরু আর তানিয়া পেছন ফিরে বসেছে। অরু বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহিত সাহেব হাসার চেষ্টা করে, কিছু একটা বলতে যাবে, পাশে ড্রাইভিং সিটে বসা অরিন সামনে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলে, পাত্রপক্ষকে বলা হয়েছিল বিয়েটা আরও 1 সপ্তাহ পর ভালো হতো, কিন্তু না, তারা তো পাত্রপক্ষ। তাদের ডিমান্ড বিয়ে হলে এক্ষুনি হবে, না হলে এই বিয়ে করা সম্ভব না। আর তুই তো জানিস ছোট চাচা কেমন, তিনিও রাজি হয়ে গেলেন এই বিয়ের জন্য। যত সব আজাইরা। তিরস্কারের স্বরে বলল অরিন। অরু ভালোই বুঝতে পারলো অরিন এ বিয়েতে মোটেও খুশি না। মোহিত সাহেব ছেলেকে শান্ত করার জন্যই বললেন, আরিন, এত রাগ করিস না।
ছেলে তো ভালো, তাতেই হবে। কিন্তু ভালো পাওয়ার জন্য তাড়াহুড়ো করলে সমস্যা নেই। বাবার প্রতি উত্তরে কিছু একটা বলতে যাবে অরিন, তার আগে মোহিত হাতের ইশারায় চুপ করতে বলে, সাবধানে চালাতে বললেন। অরিন মুখে বিরক্তি ভাব নিয়ে গাড়ি চালাতে মনোযোগ হয়। অরু বাবার কথায় একমত হয়ে মাথা নাড়ায়, তারপর জিজ্ঞাসু কণ্ঠে প্রশ্ন করে,